Hello everyone, welcome to our channel DCC Bharasha. আজ আমরা রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 10টি অঙ্কের প্রশ্ন আলোচনা করব। আমাদের আজকের এই ক্লাসটি আসন্ন ফুড এসআই, ডব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ, জিডি কনস্টেবল এইসব পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমাদের আজকের ক্লাস শুরু করা যাক। এখানে প্রথম কোশ্চেন দেখো, দেওয়া আছে যদি 45337*2 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয় তবে চিহ্নিত স্থানে যে সংখ্যাটি বসাতে হবে তা হলো। অর্থাৎ এই চিহ্নিত স্থানে আমাদের কি সংখ্যাটি বসবে। এখানে দেখো বলেছে যে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি সেটা আমরা আগে জেনে নেব। কি একটি বাদে একটি এই যে অঙ্ক আছে, এই 4, 5, 3 এদেরকে এক একটিকে অঙ্ক বলে। এই এক একটি যে অঙ্ক আছে এদের একটি বাদে একটি স্থানের যোগফল নেব। একটি বাদে একটি, দেখো 4, 4-এর পরে 5 আছে, 5 বাদে 3, তারপরে 7, তারপরে 2, এদের যোগফল কত? অর্থাৎ অল্টারনেট প্লেসগুলোর সাম নিতে হবে। 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 2 16। আর আরেকটি কি আছে, 5 আর 3 8, 8 আর প্লাস স্টার্স, 8 প্লাস স্টার মার্কস। এবার এদের ডিফারেন্সটা যদি 0 অথবা 11 এর গুণিতক হয় সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। 0 বা 11 এর গুণিতক হলে সেই ক্ষেত্রে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এই এদের যে ডিফারেন্সটা আছে অর্থাৎ পার্থক্যটা কি 0 করা যাচ্ছে? আমরা দেখে নিই। হ্যাঁ, এখানে 16 আছে আর এখানে 8 প্লাস স্টার মার্কস আছে। হ্যাঁ, এই স্টার মার্কসে যদি আমরা 8 বসাই তাহলে 8 আর 8 16, 16 থেকে 16 বিয়োগ দিলে 0ই আসে। তাহলে 8 বসালে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট কোশ্চেন, দুটি সংকর ধাতুতে তামা 10 স্তর নিকেলের ওজনগত অনুপাত যথাক্রমে 5:3:2 এবং 44:1:5 সমান ওজনের উভয় সংকর ধাতু গলিয়ে মেশালে ওতে তামা 10 স্তর নিকেলের অনুপাত কত হবে? দেখো, এটা অঙ্কটা দুরকম ভাবে করা যায়। একটা হচ্ছে এদের আনুপাতিক ভাগাহার বের করে সেখান থেকে লসাগু সমান করে একটা করতে হয়, ওটা ওইসব পদ্ধতিতে মূলত বইতে করা থাকে। আমি তোমাদের আরেকটা অন্যরকম ভাবে শেখাচ্ছি, ওর থেকেও দ্রুত ভাবে হবে। সেটা কিভাবে চলো দেখে নিই। দেখো, প্রথম ক্ষেত্রে বলেছে কি তামা 10 স্তর নিকেলের অনুপাত 5:3:2, আর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে কি তামা 10 স্তর নিকেলের অনুপাত 44:1:5। এইবার একটা কথা এখানে বলা আছে যে সমান ওজনের উভয় সংকর ধাতু সমান ওজন। তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি এদের মোট পরিমাণগত ওজন কত হচ্ছে, 5 আর 3 8, 2 10, 10 ইউনিট হচ্ছে। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হচ্ছে, 44 আর 1 45 আর 5 50, 50 ইউনিট হচ্ছে। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু দুরকম ওজন হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের তো বলে আছে সমান ওজন। তাহলে ওজন যদি সমান করতে হয় তাহলে এদের যে ইউনিট ভ্যালু আছে সেটা সেম করতে হবে। কি করে আসবে না, এটা 10 ইউনিট আছে, এটা 50 ইউনিট আছে, এদের লসাগু 50। তাহলে প্রথম যে রেশিও আছে একে 5 দিয়ে গুণ করে দিলেই প্রথমটাও সমান পরিমাণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 50 হয়ে যাচ্ছে। তাহলে প্রথম ক্ষেত্রে আসছে কত রেশিও, 5 দিয়ে গুণ করলে 5 5 25, 3 5 15, 5 2 10। এইবার দেখো এটাও কিন্তু আমাদের 50 ইউনিট হয়ে গেল, মানে দুটো পরিমাণই সমান হয়ে গেল। তাহলে এবার মেশালে কত হবে যোগ করে দাও। তামা কতটা হচ্ছে, 44 আর 25 69, আর 10টা কতটা হচ্ছে 15 যোগ 1 16, আর নিকেল কতটা হচ্ছে 10 আর 5 15, অর্থাৎ অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, একজন দুধ বিক্রেতার কাছে 21 লিটার দুধ আছে, 42 লিটার টোন দুধ আছে এবং 63 লিটার ডবল টোন দুধ আছে। যদি তিনি 3 ধরনের দুধ ক্যানে ভর্তি করতে চান যাতে 2 ধরনের দুধ মিশে না যায় তাহলে ক্যানের ন্যূনতম সংখ্যা কত হবে? অঙ্কটি কিন্তু খুব ভালো একটা অঙ্ক। এটা ডব্লিউবিসিএস মেন্সে 2021-এ এসেছিল। এই যে দেখো তোমাদের আমি এখানে মার্ক করে দিয়েছি। আচ্ছা, এইখানে বলেছে ক্যানের ন্যূনতম সংখ্যা হতে হবে। ক্যানের সংখ্যা যদি ন্যূনতম হতে হয় তাহলে ক্যানের যে ধারণ ক্ষমতা অর্থাৎ ক্যানের যে ক্যাপাসিটি সেটা ম্যাক্সিমাম হতে, তবেই তো ক্যানে একটা পাত্রে সর্বোচ্চ পরিমাণে জল ধরলে তবেই তো পাত্র সংখ্যাই কম লাগবে।
আমাদের এখানে সেই জিনিসটাই ব্যবহার করব। যদি ম্যাক্সিমাম সংখ্যা বের করতে চাই 21, 42 এবং 63, ম্যাক্সিমাম যদি বের করতে চাই তাহলে কি করতে হবে, এদের গসাগু নিতে হবে। এদের গসাগু অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এদের মধ্যে বাংলা কথাই হচ্ছে এদের মধ্যে সব থেকে বড় কমন নাম্বারটা কি আছে, কত আছে দেখো 21, কারণ প্রথমটা 21 × 1 আছে, পরেরটা 21 × 2 = 42 আর 3 × 21 = 63। তাহলে এদের গসাগু কি হচ্ছে 21। তাহলে আমাদের গসাগু যদি 21 হয়ে যায়, পাত্রের ধারণ ক্ষমতা যদি 21 হয়ে যায়, তাহলে 21 লিটারের বিশুদ্ধ দুধ ভর্তি করতে কটি ক্যান লাগবে? 21/21 সমান কটি? একটি, প্লাস 42/21 সমান কটি? দুটি, প্লাস 63/21 সমান 3 × 21 = 63, তিনটি। অর্থাৎ টোটাল ক্যান লাগবে 3 আর 2 5 আর 1 6টি। অপশন সি আনসার। নেক্সট কোয়েশ্চেন, 7টি পরপর সংখ্যার গড় হলো 20, বৃহত্তম সংখ্যাটি কত? দেখো 7টি পরপর সংখ্যার গড় বলেছে 20, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? এখানে আমরা কোনো এক্স ধরবো না, এক্স ছাড়াই আমরা করব কোশ্চেনটা। কিভাবে করব? 7টি পরপর সংখ্যা দেওয়া আছে, ওর মধ্যবর্তী পদ হলো 20, তাহলে এর মধ্যবর্তী পদ কত? 7 প্লাস 7 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এর মধ্যবর্তী পদ বের করতে গেলে এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে কটি? কততম পদ মধ্যবর্তী? 4th টার্ম মধ্যবর্তী পদ, অর্থাৎ এই চতুর্থ পদ মধ্যবর্তী। এর আগে 3 জন আছে, এর পরেও আর 3 জন আছে। এবার এই টার্মটা কি বলেছে, এই যে মধ্যবর্তী পদ অর্থাৎ এই যে 4th টার্ম, এটাই এদের অ্যাভারেজ হচ্ছে। এটা কত বলেছে? 20। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? পরপর বলেছে, তো পরপর সংখ্যা বলেছে, তাহলে এর সাথে আরো 3 যোগ করে বৃহত্তম সংখ্যা কোনটি? 80। তাহলে এই টার্মটি পেতে গেলে কি করতে হবে? 20-র সাথে আরো 3 যোগ করে দাও, 20 আর 3 23। নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 5:7, প্রত্যেকটি সংখ্যা থেকে 9 বিয়োগ করা হয়, তাহলে তাদের অনুপাত হয় 7:11। সংখ্যা দুটি কত? এটি আমি তোমাদের দুটি পদ্ধতিতে শেখাবো। মেথড 1, এটা এক্স ধরে নিই, এটা যদি সিম্পলি আমরা করি তাহলে 5x আর একটা সংখ্যা 7x, তাহলে 5x আর একটা সংখ্যা 7x, 5x থেকে 9 বিয়োগ করে দিলাম আর 7x থেকে 9 বিয়োগ করে দিলাম, দিলে 5x থেকে 9 বিয়োগ করলে 7 থাকবে আর 7x থেকে 9 বিয়োগ করলে 11 থাকবে। এইবার আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে কি করে? সিম্পলি কোনাকুনি গুণ করে দাও, বর্জ্য গুণ দাও। 5 আর 55, 7 7 49, এদের ডিফারেন্স কত? 6x সমান 9 11 99 আর 7 9 63, তাহলে এদের ডিফারেন্স কত? 36, অর্থাৎ x এর ভ্যালু 6। x এর ভ্যালু যদি 6 হয় তাহলে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি আমরা কত ধরে নিয়েছিলাম? 5x আর 7x। তাহলে একটি সংখ্যা হবে 5 6 30 আর অপর সংখ্যাটি হবে 6 7 42। এটি আমরা একভাবে করলাম, আর আরেকভাবে আমি তোমাদের দেখিয়ে দিই। এই কনসেপ্টটা খুব ভালো। দেখো বলেছে সংখ্যা দুটির অনুপাত কত? 5:7, আর সংখ্যা দুটির অনুপাত থেকে 9 বিয়োগ করে দিলে হয় কত? 7:11। তাহলে দুই ক্ষেত্রেই কিন্তু আমরা 9 বিয়োগ করছি, মানে একই পরিমাণ বিয়োগ করছি। তাহলে এক জায়গায় হচ্ছে তোমার পরিবর্তন 2 আর এক জায়গায় 4, এটা তো সম্ভব না। তাহলে রেশিওর যে পার্থক্য আছে, এই দুটি পদের যে পার্থক্য আছে সেটা আমাদের সমান করতে হবে। এদের প্রথম ক্ষেত্রে পদের পার্থক্য কত? 2 একক, আর দ্বিতীয় ক্ষেত্রে পদের পার্থক্য কত? 4 একক। 2 আর 4 এদের দুই রকম ডিফারেন্স আছে দুই জায়গায়, এটা সেম করতে হবে। কি করে? 2 আর 4 এর লসাগু কত? 4। তাহলে প্রথম ক্ষেত্রে 2 দিয়ে গুণ করলে, প্রথম রেশিওটাকে 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে হবে কত প্রথম রেশিও? 10:7। প্রথম রেশিও তাহলে হবে কত? 5 2 10 আর 7 2 14। তাহলে দুই ক্ষেত্রে দেখো 3 কমছে, আর 3-এর ডিফারেন্স কত দেওয়া আছে? 9, অর্থাৎ 3 টাইমস, 3 গুণ। রেশিওর যে প্রথম পদটা আছে তার ভ্যালু হবে 3 10 30 আর দ্বিতীয় পদের ভ্যালু হবে 3 14 42। দেখো এইভাবে একটা দেখিয়ে দিলাম। নেক্সট কোয়েশ্চেন 6, একটি পরীক্ষায় দুর্বার 70% নম্বর প্রাপ্ত হয়, অন্য একটি পরীক্ষায় সে 25-এর মধ্যে 20 পায়। যদিও সামগ্রিক প্রাপ্ত নম্বর 78% হয়, তাহলে পরীক্ষাটি কত নম্বরের ছিল? এইখানে বলেছে সামগ্রিক প্রাপ্ত নম্বর, অর্থাৎ ওভারঅল ভ্যালুটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা অ্যালিগেশন পদ্ধতির মাধ্যমে আমরা করব। প্রথম ক্ষেত্রে কত বলেছে? পাচ্ছে 70%। দ্বিতীয় ক্ষেত্রে কত পার্সেন্ট পাচ্ছে? কত? 20 পাচ্ছে। কতর মধ্যে? 25-এর মধ্যে।
পার্সেন্টে কত করতে গেলে 100% গুণ করে দাও, 4 25 100, মানে 4 20 80%, দ্বিতীয় ক্ষেত্রে 80% পাচ্ছে। আর ওভারঅল কত পাচ্ছে আমাদের 78%। তাহলে 78 মাইনাস 70 8, আর 80 বিয়োগ 78 সমান 2। এদের রেশিওটা কত হলো 2:8। সিম্পলিফাই করে নাও 1:4। এইবার দেখো এইখানে কি বলেছে যে দুর্বার দ্বিতীয় বিষয় 25-এর মধ্যে 20 পাচ্ছে, মানে দ্বিতীয় বিষয় কত নম্বরের ছিল 25, অর্থাৎ 4 ইউনিটের ভ্যালু কত 25, 1 ইউনিটের ভ্যালু কত হবে 25 যদি হয় 4 ইউনিটের ভ্যালু, তাহলে 1 ইউনিটের ভ্যালু অর্থাৎ 4-এর কত গুণ 6.25 গুণ 1 ইউনিটের ভ্যালু হবে 6.25। 25-কে 4 দিয়ে ভাগ করলে 6.25 আসে। ব্যাস, দ্যাটস ইট। নেক্সট কোয়েশ্চেন। হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় করলো, সে যদি আরো 54 টাকা বেশিতে বিক্রয় করতো তবে 8% লাভ হতো, ঘড়িটির বিক্রয় মূল্য কত? সিম্পলি আমি দেখিয়ে দিই। এটা আমরা ধরে নিলাম সিপি 100 রুপিস, এসপি কত? প্রথম ক্ষেত্রে কি হচ্ছে 10% ক্ষতিতে বিক্রয় করছে, 100 টাকা 10% মানে 10 টাকা, 10 টাকা ক্ষতিতে যদি বিক্রয় করে এসপি কত 90। আচ্ছা, নেক্সট কি বলা আছে, যদি সে 54 টাকা বেশিতে বিক্রয় করতো তবে 8% লাভ হতো। 100 টাকার উপরে 8% লাভ হবে, মানে কত টাকায় বিক্রি করবে 108 টাকায়। তাহলে লাভ হচ্ছে কত 18 ইউনিট বা 18 টাকা। এর ভ্যালু কত দেওয়া আছে 54 টাকা, 3 গুণ। তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে 390 270 টাকা। নেক্সট কোশ্চেন। একজন ফল বিক্রেতা 12 টাকা দিয়ে 15টি আপেল কিনে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করেন, তার কত লাভ বা ক্ষতি হলো? দেখো এগুলো হচ্ছে ফিক্সড প্যাটার্নের কোশ্চেন। প্যাটার্নটা হচ্ছে আর্টিকেল আর প্রাইজের প্যাটার্ন। তাহলে এই ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবো, আর্টিকেলটা আমরা বাম দিকে লিখবো আর প্রাইসটা সবসময় ডান দিকে লিখবো। ক্লিয়ার? আচ্ছা দেখো বলেছে 12 টাকা দিয়ে 15টি আপেল ক্রয় কেনেন, তাহলে 12 টাকা 15টি আপেল, এটা কি সিপি, কিনছেন তাই সিপি। আর এইবার দেখো বলছে 15 টাকায় 12টি আপেল বিক্রয় করেন, অর্থাৎ এটা এসপি, 15 টাকায় 12টি আপেল বিক্রয় করেন, তাহলে তার কত লাভ বা ক্ষতি হলো? এবার আমরা যদি সিপি বের করতে যাই কোনাকুনি সিম্পলি গুণ করে দাও বেরিয়ে যাবে, 12 12 144 আর 15 15 225। তাহলে এখানে 144 টাকায় কিনে 225 টাকায় বিক্রি করছে, লাভ কত হচ্ছে আমাদের 225 থেকে 144 বিয়োগ করলে কত 81, কত টাকায় 144 টাকায়। আর এটা পার্সেন্টে করতে গেলে 100% দিয়ে গুণ করে দাও, 9 9 81, 9 16 144, 4 4 16, 4 25 100, 9 25 কত 225 বাই 4%, তাহলে কত পার্সেন্ট আসছে আমাদের 56.25%, এত পার্সেন্ট লাভ। নেক্সট কোশ্চেন। এখানে কি বলছে 9 দাগের কোশ্চেনে, এ 6 দিনে কোনো একটি জমি 2/5 চাষ করে এবং বি 10 দিনে কোনো জমি 1/3 চাষ করে, এ এবং বি একত্রে চাষ করলে কোনো 4/5 চাষ করতে কতদিন সময় লাগবে? তাহলে 2/5 যদি চাষ করতে 2/5 চাষ করে কত দিনে 6 দিনে, 1 অংশ চাষ করবে 6/2/5 দিনে। এবার 2/5টার নিচে ছিল, ভগ্নাংশের হরে ছিল, হর থেকে লব অর্থাৎ উপরে উঠে গেলে কি হয় ভগ্নাংশ উল্টে যাবে, 5 2 দিয়ে হয়ে যাবে 3 2 6 অর্থাৎ 15 দিনে। এক অংশ অর্থাৎ সম্পূর্ণ অংশ কাজ করবে 15 দিনে। আর বি সম্পূর্ণ অংশ কাজ কত দিনে করবে 10 দিনে করছে 1/3 বা 1/3 করে 10 দিনে, 1 অংশ করবে 30 দিনে। এবার এদের লসাগু কত 15 আর 30-এর লসাগু 30, এটা ধরে নিলাম আমরা টোটাল ওয়াট। তাহলে এর এফিসিয়েন্সি কত 2, 30-কে 15 দিয়ে ভাগ করে দাও 2, আর বি এর এফিসিয়েন্সি কত 30-কে 30 দিয়ে ভাগ করলে 1।
তাহলে দেখো বলছে কোনো জমি এ ও বি একত্রে কাজ করলে কোনো জমি 4/5 মোট কাজ কত 30, 30-এর 4/5 এ এবং বি একত্রে এদের এফিসিয়েন্সি কত 2 আর 1 3 এতদিনে শেষ করবে। তাহলে 5 6 30, 4 6 24, 3 2 6, 4 2 8। অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন। এটা খুব ভালো একটা কোশ্চেন, আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো। যে সময় 80,000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বৃদ্ধি পেয়ে 92,610 টাকা হয়, যখন চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী হিসেবে গণনা করা হয় তা হলো। অর্থাৎ কোন সময়ে 80,000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে বৃদ্ধি পেয়ে 92,610 টাকা হয়, যখন চক্রবৃদ্ধি সুদ অর্ধবার্ষিকী 10% হারে গণনা করা হয়। অর্ধবার্ষিকী 10% অর্ধবার্ষিকী হিসেবে গণনা করা হয়। দেখো বলছে বার্ষিক অর্থাৎ 1 ইয়ারের কত সুদের হার 10%, অর্ধবার্ষিক মানে কত হাফ ইয়ারের কত হবে 5%, হাফ ইয়ারের কত 5% সুদের হার, 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত 1/20। আচ্ছা এইবার দেখো আমরা এই জায়গাটা দেখে নিই, প্রিন্সিপাল কত আছে আমাদের 80,000 টাকা, আর সুদ আসল মানে অ্যামাউন্ট কত 92,610 টাকা। এদের আমরা রেশিও নিই, একটা শূন্য কেটে দিই। দেখো তাহলে কত আসছে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও 8,000:9,261। আচ্ছা এটা থাক, মানে এইটা ফাইনাল রেশিও আসবে। এবার আমাদের দেখো এটা একটু বোঝার আছে বিষয়টা, এক বছর বা একটি পর্বের পরে প্রিন্সিপাল আর অ্যামাউন্ট কত হয় আমাদের, একটি পর্বের 20 টাকার উপরে 1 টাকা সুদ হয়, মানে 20 টাকায় সুদ হয় 1 টাকা, তাহলে আর সুদ আসল কত হবে 21 টাকা একটি পর্বের পরে। তাহলে কটি পর্বের পরে 8,000 টাকা হবে, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে টাইম সবসময় পাওয়ারে বসে, তাহলে কটি পর্ব হবে, টাইম বা পর্ব সবসময় পাওয়ারে বসে, তাহলে কটি পর্ব 20 কত পাওয়ার করলে 8,000 হয়, 3 পাওয়ার করলে 8,000, আর অ্যামাউন্ট হবে 9,261। এবার দেখো 3টি পর্ব বলেছে আর একটি পর্ব সমান কত 6 মাস, তাহলে আমাদের টোটাল লাগছে কত 18 মাস, 18 মাস সমান 1.5 বছর। তাহলে আজকের আমাদের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমরা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।